আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে শিল্প ও বাণিজ্যিক খাতে অগ্নি নির্বাপনের ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এফবিসিসিআই এর ফায়ার সেফটি অ্যান্ড ডিজাস্টার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাবেক কো চেয়ারম্যান এম মাহমুদুর রশিদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। জি, আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি, ভালো আছি। মাহমুদ ভাই, আপনার কাছে প্রথমে স্পেসিফিক্যালি জানতে চাই, আপনি জানেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজে আগুন লেগেছে, সেই ক্ষেত্রে এই আগুন লাগার আগে যে ফায়ার অ্যান্ড সেফটি রিলেটেড যতগুলো চেকলিস্ট ছিল অথবা কমপ্লায়েন্ট হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কিনা, ততটুকু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের একটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে, যে কোডটা কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ। মানে সেখানে মোটামুটি যে কোনো প্রেমাইসেস এর জন্য ফায়ার সেফটি সিকিউরিটির মেজার্স গুলো কি হওয়া উচিত সেগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে ডিফাইন করা আছে। এছাড়াও আমাদের ফায়ার সেভেন সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপন বিধিমালাও আছে। তো এখন বিষয় হচ্ছে যে এয়ারপোর্টের যে বিষয়টা আমরা দেখেছি, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যবসায়ী হিসাবে, নাগরিক হিসাবে, যে কেপিআই ভুক্ত একটি জায়গা, এয়ারপোর্ট মোস্ট সিকিউরড একটা জায়গা, ওখানে অগ্নি দুর্ঘটনা তো আসলে ঘটতেই পারে যে কোনো জায়গায়, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এরকম একটা আগুন যে এভাবে ছড়িয়ে যাবে, সেটা যে প্রটেক্টেড হবে না বা সেটাকে যে ফাইট করা গেল না এত কম, মানে খুব সীমিত সময়ের মধ্যে, এটা আসলেই কিন্তু আমাদের এখান থেকে খুব লার্নিং নেয়ার আছে। আমি 26 ঘন্টা সময় লাগলো কেন এই অগ্নি নির্বাপনের জন্য? আমি যতটুকু জানতে পেরেছি যে যেই বিল্ডিংটা, মানে কার্গো ভিলেজ যেটা, এটা যথেষ্ট পুরাতন একটা বিল্ডিং। এই বিল্ডিং এ আমার জানা মতে স্বয়ংসম্পূর্ণ সকল অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো ছিল না। যদি থাকতো তাহলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আসার আগে কিন্তু একটা আগুন তো আসলে ছোট পরিসরে প্রথমে তৈরি হয়, তারপর এটা ধীরে ধীরে এটা ডেভেলপ করে। তো ছোট পরিসরে কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে আসলে ডিটেক্ট হওয়ার কথা এবং প্রোটেক্টেড হওয়ার কথা, মানে তাই হওয়ার কথা ছিল লজিক্যালি, কিন্তু সেটা হয়নি। আর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মহাপরিচালক সাহেব ওনার বক্তৃতায় তো বলেছেন যে ওনারা কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই সকল কারণে ওনাদের ফাইট করতে দেরি হয়েছে, মেটাতে দেরি হয়েছে। তো এই জিনিসগুলো ওনারা একটা জিনিস বলেছেন যে বাতাসের অনেক প্রবল বেগ ছিল, তারপরে প্রচুর কম্পার্টমেন্টালাইজেশন ছিল, ওনারা সব জায়গায় পানি পৌঁছাতে পারেনি। কিন্তু আসলে এইটা তো ফায়ার সার্ভিস আসার পরের ঘটনা। আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিং এ, একটা ভবনে, এয়ারপোর্টের মতো একটা কার্গো ভিলেজের মতো একটি জায়গাতে এখানে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকাটা মানে একান্তই জরুরি ছিল, এবং এটাতে না থাকার কোনো প্রশ্নই আসে না। এটা বলাই বাহুল্য যে ওখানে এটা থাকবে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আসার আগে এটা অগ্নি নির্বাপন হয়ে যাওয়া উচিত ছিল অটোমেটিক্যালি সিভিল এভিয়েশনের নিজস্ব ক্যাপাসিটি দিয়েই। জি, আপনি জানেন যে বিদেশের অন্যান্য এয়ারপোর্টে, অথবা বিদেশে এয়ারপোর্ট না, যে কোনো শপিং মলেও স্প্রিঙ্কলস থাকে, যেগুলো অটোমেটিক পানি স্প্রে করে এবং সব জায়গায় যে কোনো মুহূর্তেই এগুলো পানি ছড়িয়ে এটা অগ্নিটা নির্বাপন করে ফেলে। আপনি যেটা বললেন প্রথমে, যে অনেক পুরাতন বিল্ডিং এবং ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। তাহলে এখন আগুন লাগার পরে আমরা বুঝতে পারছি যে এই সমস্যাগুলো ছিল। আগুন লাগার আগে এই কর্তৃপক্ষের কোনো নজর আসেনি, সরকারের নজরে এটা কেউ আনে নাই কেন? এই প্রশ্ন তো সিভিল এভিয়েশনই ভালো দিতে পারবে, যে কেন তো এটা আসে নাই। আসা তো কথা ছিল, মানে আমরা যারা সমাজের মানুষ আছি, আমরা যারা দেশের নাগরিক আছি, আমরা তো ধরেই নিব যে ওখানে এই জিনিসটা আছে। এটা তো কর্তৃপক্ষের, আমি তো মনে করি যে মনিটরিং এর গাফিলতি আছে। ইনফ্যাক্ট আমি মনে করি কর্তৃপক্ষের সদিচ্ছারও গাফিলতি থাকতে পারে। কেন সদিচ্ছার গাফিলতি থাকতে পারে? মানে এটা হতেই পারে না যে এয়ারপোর্টে পর্যাপ্ত ফায়ার সেফটি ইকুইপমেন্ট থাকবে না। হ্যাঁ, আমরা সম্প্রতি নতুন টার্মিনাল যেটা ওপেন হয়েছে, মানে আমরা করেছি টার্মিনাল 3, এটা কিন্তু যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ ভাবে এবং সুন্দরভাবে আধুনিক ভাবেই করা হয়েছে। কিন্তু এটা এখনো চালু হয় নাই। এটা কিন্তু আমাদের চালু হয়ে যাওয়া উচিত ছিল। আমাদের দেশ এয়ারপোর্টের কার্গো হ্যান্ডেলিং, আমাদের বিমানবন্দরের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট যথেষ্ট আমরা পিছিয়ে আছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে, এবং উন্নত বিশ্ব থেকে তো পিছিয়ে আছি, পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা অনেক পিছিয়ে আমাদের এয়ারপোর্ট সিস্টেমে। সো আমি আশা করি আমাদের নতুন টার্মিনালটা চালু হয়ে গেলে হয়তো এইগুলো অনেকটাই কভার আপ হয়ে যাবে। কিন্তু পুরাতন ভবন বলে এটাকে অন্যগুলোকে অবহেলা করা যাবে না। আমি একটা এক্সাম্পল দিতে চাই।
রানা প্লাজা তাজরিন গার্মেন্টস এর পরে প্রায় 3000 গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু ফায়ার সেফটি সিস্টেম, স্প্রিংকলার সিস্টেম ইনস্টল করা হয়েছিল, যেগুলো সবই বিদ্যমান এবং পুরাতন ভবন ছিল। সে সকল ভবনে অনেক চ্যালেঞ্জ ছিল, তবুও কিন্তু সেগুলো করা হয়েছে। কেন করা হয়েছে? বিদেশি বায়ারদের প্রেসার ছিল। আমাদের সরকারের প্রেসারে কিন্তু হয় নাই, বায়ারদের প্রেসারে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে সেফ এন্ড সিকিউরড হয়েছে। তার মানে এই সিমিলার প্রেসারটা আমাদের মানে আমাদের আদার্স গার্মেন্টস এর বাইরে অন্যান্য সেক্টরেও আসতে হবে। প্রেসার না থাকলে আসলে আইনের প্রয়োগ হয় না। আমার ধারণা আমাদের প্রেসার দেওয়াতে সমস্যা আছে। সরকারকে প্রেসার দিবে কে? গার্মেন্টস সেক্টরে আপনি বললেন বায়াররা প্রেসার দিয়েছে, সরকারকে প্রেসার দিবে কে? আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে যে সরকারকে তো প্রেসার দিবে না, সরকারকেই তো প্রেসারাইজ করতে হবে ইউজার সংশ্লিষ্ট। আমি যেমন একটা এক্সাম্পল বলি, বেবজাতে চিটাগং ইপিজেডে যে ফায়ার অ্যাক্সিডেন্টটা হয়েছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ওটা গার্মেন্টস, ওরা বোধহয় অ্যাক্সেসরিজ এর ফ্যাক্টরি, তারা বিদেশি বিনিয়োগের ফ্যাক্টরি বেবজার কম্পাউন্ডে হয়েছে। বেবজার চোখের সামনে একটা বহুতল ফ্যাক্টরি উইদাউট ফায়ার সেফটি সিস্টেম বিল্ডিংটা চলছে। এই বিল্ডিং কে তো অকুপেন্সি দেওয়া ঠিক হয়নি। জি, এটা তো অকুপেন্সি দেওয়ার, তাকে বিল্ডিং স্টার্ট করতে দেওয়া ঠিক হয় না। বিল্ডিং রেডি হবে, বেবজার উচিত ছিল সেখানে পরিদর্শন করা, সেটাকে দেখা, সেটার সমস্যাগুলো দেখা, ফায়ার সেফটি ইকুইপমেন্ট নাই এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করা, বিল্ডিং এ প্রপার সেফটি নিশ্চিত হওয়ার পরে সেই বিল্ডিং কে অপারেশনে নেওয়া। চোখের সামনে একটা বিল্ডিং চলতেছে, সেখানে 2000-2500 লোক কাজ করতেছে, অথচ আনসেফ অবস্থায়। এই যে পরিদর্শন করার দায়িত্ব কার ছিল, এবং পরিদর্শন কি ঠিকভাবে হয়, এবং পরিদর্শন করলে রিপোর্টটাও কি ঠিকভাবে দেওয়া হয়? এখানে আসলে দুটো পার্টিরই কিন্তু আমি মনে করি সমান ভূমিকা আছে। কারণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তারা কিন্তু প্রত্যেকটা বিল্ডিংই তাদের ইন্সপেকশন করে ফায়ার লাইসেন্স দেওয়ার নিয়ম এবং সেফটি প্ল্যান প্রণয়ন করার নিয়ম, যে সেফটি প্ল্যান তাদের কাছ থেকে অ্যাপ্রুভ করাতে হবে। তো বিল্ডিং এর ওনাররা এটা করে নাই, আমরা জানি। ফায়ার সার্ভিস অলরেডি বলেছে যে সেফটি প্ল্যান তারা অ্যাপ্রুভাল নেয় নাই। আবার তারা যে সেফটি প্ল্যান অ্যাপ্রুভাল নেয় নাই, তাদের বিল্ডিং কেও কখনো নোটিস করা হয়েছে কিনা ফায়ার সার্ভিস থেকে, আই হ্যাভ ডাউট। আর বেবজার কম্পাউন্ডের মধ্যে একটা বিল্ডিং, এটা তো বেবজার অথরিটির মধ্যেই পড়ে, তাদের তো জুরিসডিকশনেই পড়ে এই বিল্ডিং কে ইনভেস্টিগেট করা। জি, এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কিনা? রানা প্লাজার পর আপনি জানেন যে গার্মেন্ট শিল্পে একটা নেতিবাচক প্রভাব পড়েছিল। এখন এই যে এয়ারপোর্টের এই ঘটনা আমাদের দেশের ব্যাপারে নেতিবাচক প্রবণতা অথবা আস্থার সংকট দেখায় কিনা, এবং এর জন্য কি করণীয়? আসলে আমাদের বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবসময় যেখানে ঠেকি সেখান থেকেই শিখি, এটাই নিয়ম জগতের। আমরা হয়তো দেরিতে শিখি বিভিন্ন জিনিস। রানা প্লাজার পরে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু সেটা কিন্তু এখন আবার দারুণভাবে ওভারকামও করেছে। সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে, বড় বড় কমপ্লায়েন্স ফ্যাক্টরি গুলো বাংলাদেশে, লিড সার্টিফাইড ফ্যাক্টরি গুলো বাংলাদেশে। এবং আপনি দেখেন বিগত 10 বছরে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মেজর ফায়ার অ্যাক্সিডেন্ট বা মেজর ক্যাজুয়ালিটি খুব একটা দেখা যাচ্ছে না, ক্যাজুয়ালিটি গুলো দেখা যাচ্ছে না। এয়ারপোর্টের যে ঘটনাটা ঘটেছে, নিঃসন্দেহে এটা আমাদের ভাবমূর্তি, রাষ্ট্রীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে, নিঃসন্দেহে ক্ষুণ্ণ করবে। এটাকে এখন আমাদের শিক্ষা, এখান থেকে লেসন নিয়ে দ্রুত ওভারকাম করতে হবে, ভালো ফ্যাসিলিটি দিতে হবে, ভালো একটা এয়ারপোর্ট বানাতে হবে, ভালো এটাকে সেফ এন্ড সিকিউর করতে হবে। যেমন অনেকেই বলছিলেন সোশ্যাল মিডিয়াতে যে এটা স্যাবোটাজ হতে পারে, এখানে কেউ উস্কানিমূলক ভাবে অগ্নিকাণ্ড ঘটাতে পারে। আমার কথা হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে একটি হাই ভ্যালু প্রপার্টি, মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। কেউ কোনো টার্গেট করলে সেখানেই তো টার্গেট করবে, স্যাবোটাজ তো আমার আপনার বাসায় হবে না, এয়ারপোর্ট বড় বড় জায়গা এখানেই তো হবে। তো সেগুলোকে প্রোটেক্ট করার সেফটি তো অবশ্যই এয়ারপোর্ট অথরিটি থাকতে হবে। এখানে তো টেররিস্ট অ্যাটাকও হতে পারতো, এখানে বম্বিংও হতে পারতো। সবকিছুর জন্যই তো প্রিপারেশন এয়ারপোর্টে থাকতে হবে বলে আমরা মনে করি, এবং থাকতেই হবে। সো আমার মনে হয় যে এটা দ্রুত এখন বা আমাদের গভর্নমেন্ট এখান থেকে লেসন নিয়ে কিছু কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নেবেন, এবং এটাকে আমরা আবার মানে মানুষের কাছে দৃষ্টান্তমূলক ভাবে আমরা একটা ভালো কাজ আবার করতে পারবো আমার মনে হয়। জি, আপনার সাথে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ব্যবসায়ী তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং অনেকে ধারণা করছেন, বিজিএমই থেকে বলা হয়েছে যে $1 বিলিয়ন মতো ক্ষতি হতে পারে। এই ক্ষতি কিছুটা মিনিমাইজ করা যায় কিনা এবং ব্যবসায়ীদের জন্য কি করণীয় সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে শিল্প ও বাণিজ্যিক খাতে অগ্নি নির্বাপনের ঝুঁকি ও করণীয় নিয়ে কথা বলছিলেন
এফবিসিসিআই এর ফায়ার অ্যান্ড সেফটি অ্যান্ড ডিজাস্টার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাবেক কো চেয়ারম্যান এম মাহমুদুর রশিদের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায়। জি মাহমুদ ভাই, এখন আপনার কাছে জানতে চাই, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে গতকাল ব্যবসায়ী নেতারা বলেছেন 1000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে, আবার আমরা বিজিএমই থেকে দেখেছি $1 বিলিয়ন ক্ষতি হতে পারে, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক শিপমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই কার্গো ভিলেজ এটি আগের জায়গায় ফিরে যেতে 1 মাস সময় লাগবে আমরা যতটুকু জেনেছি। এই ক্ষেত্রে বাণিজ্যিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কি করণীয়? প্রথমত হচ্ছে যে আসলে বাণিজ্যিক ক্ষতি কি পরিমাণ হয়েছে, এটা $1 বিলিয়ন বা কত টাকা, এটা এইভাবে ফাইন্যান্সিয়ালি আমার মনে হয় এখনই পরিমাপযোগ্য না। এটা এর চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ এয়ার কার্গো, এয়ার শিপমেন্ট ইউজুয়ালি ব্যবসায়ীরা কখন করে, মোস্টলি খুব ইমার্জেন্সি কেসে, মানে খুব দ্রুত পাঠাতে হবে সেই কারণে ইমার্জেন্সিতে, অথবা হাই ভ্যালু প্রোডাক্টের ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন প্র্যাকটিস। জি। আর তো দেখা যাবে যে মোস্টলি এয়ার শিপমেন্টে হয়তো খুব জরুরি ফ্যাক্টরির স্পেয়ার পার্টস এসেছে, বিভিন্ন অর্ডারের স্যাম্পল গিয়েছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এর মেশিনারিজ এর মানে স্পেয়ার পার্টস এসেছে, এরকম লট অফ টাইপের মানে অনেক ধরনের ব্যবসায়ীদের অনেক রকমের প্রোডাক্ট এখানে আছে। এই প্রোডাক্ট, এটা কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল ড্যামারেজ না, এমন হবে যে তার হয়তো এই স্পেয়ার পার্টস এর জন্য পুরো ফ্যাক্টরি এখন 3 মাস 5 মাস বসে থাকবে। কারো হয়তো স্যাম্পল বায়ার অ্যাপ্রুভ করতো, সেটার জন্য তার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। সো এক একজনের এক এক রকম অপরচুনিটি লস বা বিজনেস লস হবে। এটা আসলে শুধু টাকা দিয়ে ব্যবসায়ীদের এই কষ্ট বেদনা আসলে মানে আমার মনে হয় না ওভারকাম হবে। ইন্স্যুরেন্স করা থাকে শিপমেন্ট গুলো, বাট ইন্স্যুরেন্স তো আসলে টাকাটা কভার করবে, কিন্তু যে অপরচুনিটি গুলো, বিজনেস গুলো লস হবে, উই ডোন্ট নো যে কার কিভাবে পড়ছে, কার কিভাবে এটাকে তার ভিতরে বার্ন হবে। আমার মনে হয় এটা সময় লাগবে, এই ক্ষত শুকাতে সময় লাগবে। আর দ্রুত এয়ারপোর্টে অল্টারনেটিভ ব্যবস্থা শুরু করে দেওয়া উচিত, যেন ইমিডিয়েট ভাবে আমাদের ব্যবসায়ীরা সুবিধা পায়, এবং ফাস্ট ট্র্যাক সিস্টেম করা উচিত। যেহেতু একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সো এখন সামনে যে আমাদের কাস্টম ক্লিয়ারেন্স গুলো হবে, আমদানি রপ্তানি গুলো হবে, এগুলোকে যেন একটু ফাস্ট ট্র্যাক সিস্টেমে খুব অল্প ওয়ান স্টপ সার্ভিসে করা যায়, মানে বেশি টেবিলে টেবিলে ঘুরতে না হয়, দ্রুত যেন কাস্টম ক্লিয়ার গুলো হয়ে যায়। মানে যেভাবে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে যেন সরকার ব্যবসায়ীদেরকে কিছুটা ফ্যাসিলিটেট করে, যেন তারা তাদের এই প্রবলেম গুলোকে, অন্তত টাইমের লস গুলোকে, সময়ের লস গুলোকে তারা দ্রুত ওভারকাম করে নিয়ে আসতে পারে। আর সরকারকেও চেষ্টা করতে হবে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর, যেন কিছু কিছু ক্ষতি যদি পুষিয়ে দেওয়া যায় বিভিন্ন ভাবে, কিছু জায়গায় যদি ট্যাক্স ছাড় দেওয়া যায়, আমার মনে হয় খুব ভালো হবে। তাহলে জি, আপনি ট্যাক্স ছাড় দেওয়ার কথা বললেন, তারপর ফাস্ট ট্র্যাকের কথা বললেন, আরেকটি জিনিস যেটি বলছিলেন যে অল্টারনেটিভ প্লেস করা যায় কিনা, কার্গো ভিলেজ যদি 1 মাস সময় লাগে সেরে নিতে, সেক্ষেত্রে এয়ারপোর্টে তো অনেক স্পেস রয়েছে, অল্টারনেটিভ কোনো প্লেস কার্গো ভিলেজ হিসেবে ইউজ করার জন্য কতদিন সময় লাগতে পারে, অথবা এই ক্ষেত্রে প্রস্তুতির কোনো ব্যাপার স্যাপার রয়েছে কিনা? আসলে ইচ্ছা যদি থাকে তাহলে বড় আকারের টেন্ট তৈরি করেও কিন্তু অল্টারনেটিভ কার্গো ভিলেজ তৈরি করা যায়। কোভিড এর সময় যখন করোনা ভাইরাসের অ্যাটাক হলো, তখন কিন্তু বড় বড় টেন্ট দিয়ে হসপিটাল হয়ে গেছে। তো কার্গো ভিলেজ তৈরি করা তো এটা কোনো ব্যাপারই না, এটা তো আমাদের জাস্ট একটা প্রপার প্ল্যান এবং আমাদের ম্যানেজমেন্টের ইচ্ছার ব্যাপার। এটা তো চাইলেই করা সম্ভব। এবং আমরা যে কোনো বিষয়ে, আপনি জানেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে। সেই কমিটি থেকে যখন সুপারিশ আসবে অথবা ফাইন্ডিংস আসবে, সময় লেগে যেতে পারে, কিন্তু আমাদের তো দ্রুত আসলে কার্যকর কোনো ব্যবস্থা নিতে হবে। এবং এই ব্যবস্থাটি ব্যবসায়ীদের জন্য কিভাবে নেওয়া জরুরি, কারণ আপনি জানেন যে এয়ারপোর্টে বিশেষ করে আকাশপথে যে শিপমেন্টগুলো হয় অথবা স্যাম্পল, আপনি একটু বলেছেন খুবই জরুরি থাকে, জরুরি ডকুমেন্টসও থাকে, সেক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি যেন না আসে, কি করণীয়? আমি আপনাকে যেটা বললাম, যে এখন সবার আগে ব্যবসায়ীরা যেটা চাইবে, যে যেই প্রোডাক্ট গুলো তার পুড়ে গেছে, এই প্রোডাক্ট গুলো তো আসলে তাদের লাগবে, তাদের প্রয়োজন, তারা তো ইমিডিয়েট এখন অল্টারনেটিভ আবার রিশিপমেন্ট করবে, রি ইম্পোর্ট করবে বা রি এক্সপোর্ট করবে। এই জায়গাগুলোতে যেন সরকার সহায়তা করে সময়ের ক্ষেত্রে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও। আর এর বাইরে ওভারঅল আমি যদি বলি, আমাদের দেশের এন্টায়ার কার্গো হ্যান্ডেলিং সিস্টেম নিয়ে নতুন করে ভাবতে হবে। পৃথিবীর বহু দেশ কিন্তু তার কার্গো হ্যান্ডেলিং বা পোর্ট হ্যান্ডেলিং কে মানে ক্যাপিটালাইজ করে তারা কিন্তু মানে সুপার ডেভেলপ কান্ট্রি হয়ে গেছেন। কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে আমরা যদি শুধু আমাদের বন্দরকে, আমাদের চিটাগাং, আমাদের সমুদ্রকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব। আসলে কিন্তু তাই। তো আমাদেরকে কার্গো হ্যান্ডেলিং নিয়ে
আমাদের এয়ারপোর্ট নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। এটা যেন আমাদের এই অঞ্চলের একটা ট্রানজিট হাব এবং কার্গো হ্যান্ডেলিং হাব হিসেবে আমরা তৈরি করতে পারি। আর সেটা জি যদি আমরা উচ্চমানের ফ্যাসিলিটি না দেই, তাহলে কিন্তু বিদেশিরা বা বায়াররা আসবে না। আমাদেরকে জি হাইয়েস্ট ওয়ার্ল্ডের টপ নচ টেকনোলজি ব্যবহার করতে হবে, সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি কার্গো হ্যান্ডেলিং করার, আমাদের অন্তত এই অঞ্চলের জন্য। জি। আর ভবিষ্যতে যেন এই এক্সিস্টিং যে সেটআপ রয়েছে, যে অবকাঠামো রয়েছে, সেই ক্ষেত্রে যেন এই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা থাকে। এই ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলার জন্য কি করা জরুরি? রিঅ্যাসেসমেন্ট করতে হবে সবার আগে আমাদের এন্টায়ার যে পুরনো কমপ্লেক্স আমাদের এয়ারপোর্টে আছে সবকিছু রিঅ্যাসেস করতে হবে। রিঅ্যাসেস করে দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের গ্যাপ আছে, কি দরকার, সেই জিনিসগুলো ইমিডিয়েট প্রকিউরমেন্ট করে ইমিডিয়েট ইনস্টলেশনে যাওয়া উচিত। এখানে কোনো রকমের ছাড় দেওয়ার আসলে অবকাশই নাই, মানে জি করতে হবে বলার কোনো সুযোগ নেই, এটা করতেই হবে। সো জি এখানে আসলে আর কোনো বলার কিছু নাই, এটা করতেই হবে ইমিডিয়েটলি। জি। আমরা আশা করি যে সরকার এখন হয়তোবা অনেক ক্ষেত্রে সরকারের চেষ্টা সত্ত্বেও অনেক জায়গায় আটকে ছিল, সেই ব্যাপারে হয়তোবা এখন টনক নড়বে এবং ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ 21 টেলিভিশনকে, অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদের ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের শিল্প ও বাণিজ্যিক খাতে অগ্নি নির্বাপনের ঝুঁকি ও করণীয় নিয়ে কথা বলছিলেন এফবিসিসিআই এর ফায়ার সেফটি অ্যান্ড ডিজাস্টার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাবেক কো চেয়ারম্যান এম মাহমুদুর রশিদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21 সঙ্গেই থাকুন।